রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম জোনাকি। লিখেছেন বিমল কর। ছেলেবেলার বন্ধুদের মধ্যে অল্প যে কজনকে আজও মনে পড়ে, স্যামুয়েল, পল আর আমি একই সঙ্গে মফস্বলের মিশনারি কলেজে পড়েছি। কলেজ হোস্টেলের একই রুমে থেকেছি দুজনে প্রায় 2 বছর। ওর সঙ্গে প্রথম আলাপের পর বোধহয় পুরো হপ্তাও কাটেনি আমি আবিষ্কার করলাম স্যামুয়েল আমার আহার বিহারে, শয়নে স্বপনে সর্বত্র বিরাজ করছে সর্বক্ষণ। স্যামুয়েলও সেটা বুঝতে পারল। তারপর একদিন কলেজে যেতে যেতে হঠাৎ তার বই দুটো আমার হাতে চাপিয়ে দিয়ে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়ল। বললে, তুমি যদি মেয়ে হতে এক্ষুনি হাত ধরে তোমার হির হির করে টেনে নিয়ে যেতাম চার্চে, বিয়ে করে ফেলতাম। কিন্তু লর্ড বাঁচিয়ে দিয়েছেন। ভাগ্যিস প্রিটি গার্ল হওনি। মেয়ে আর বিয়ে দু চক্ষে দেখতে পারি না আমি। তোমাকে ঝোঁকের মাথায় বিয়ে করলেও শেষ পর্যন্ত আমি কাট মারতাম। বাট গড হ্যাজ সেভড। বন্ধুত্বটা আমাদের থাকবে পরিমল। স্যামুয়েল তার স্মার্ট দেহটাকে বেঁকিয়ে আমার সঙ্গে হাত মিলিয়ে নিল, হাসল হো হো করে, পিঠে থাপ্পড় মেরে বললে, ফ্রেন্ডশিপ একটা নোবেল রিলেশন। নাথিং আন্ডার দি সান ইজ সো বিউটিফুল অ্যান্ড সুইট। আমার হাত থেকে সবকটা বই উঠিয়ে নিয়ে ও কলেজের রাস্তার উল্টো দিকে মুখ ফেরালো। আজ আর কলেজ নয়, চলো অন্য কোথাও বেরিয়ে আসি। বলিস কি, অ্যাডমিশন নিতে না নিতেই ক্লাস কামাই করব? অফকোর্স, ক্লাস পালাবি না, ফেল করবি না, তবে মরতে এসেছিস কেন পড়তে? স্যামুয়েল যেন আমায় ধমক দিল। আমি ম্যাট্রিক পাশ করেছি 3 বারের বার। একটা রাজ কলেজে গিয়ে ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম, সুবিধা হলো না সেখানে। ওরা আমায় সেকেন্ড ইয়ারে তুলবেই। শেষ পর্যন্ত রাজার ভাগ্নেটাকে ফুটবল মাঠে এসা মার দিলুম যে কলার বোন ফ্র্যাকচার। প্রিন্সিপাল তাড়িয়ে দিলেন। বাঁচলাম আমি। রাজকুমারকে ঈশ্বর দীর্ঘজীবী করুন। অট্টহাসি হাসল স্যামুয়েল। স্যামুয়েলের সব পরিচয় পেতে আমার বেশি সময় লাগেনি, না লাগবারই কথা। ওর চরিত্রে যত সৎ ও বদগুণ স্যামুয়েল যত তাড়াতাড়ি পারত জাহির করে ফেলত, হয় কথার মধ্যে, না হয় কাজের মধ্যে দিয়ে। কলেজে সেবার তো আমরা নতুনই। কলেজ টিমের ফুটবল খেলা শুরু হয়েছে। পুরনো ছেলেরা আছে, খেলছে সব। 3rd ইয়ারের রবীন চক্রবর্তী টিমের ক্যাপ্টেন। স্যামুয়েলকে তারা চেনে না, জানে না। সেই স্যামুয়েলই ফুটবল মাঠে কলেজ টিমের প্র্যাকটিস খেলা দেখতে গিয়ে আচমকা আমায় বললে, তুই কোন পজিশনে খেলিস রে পরিমল? রাইট আউট। ঠিক আছে, রবিন কোম্পানিকে আজই তাড়াবো। কথাটা শেষ করতে না করতেই দেখি স্যামুয়েল আমার হাত ধরে টানতে টানতে মাঠে নেমে পড়ল। রবিন চক্রবর্তী তার দলবল নিয়ে ছুটে এলো। খেলা দেখছিল যারা, তারাও চেঁচামেচি শুরু করলে। কি চাও, কি চাও? মাঠের মধ্যে এলে কেন? পাগল নাকি? ননসেন্স। স্যামুয়েল তার ট্রাউজার্সটা গুটিয়ে গুটিয়ে হাঁটুর ওপর তুলেছে। আমরা দুজন কলেজ টিমে খেলব, সেন্টার ফরওয়ার্ড আর রাইট আউট। হাফ টাইম হয়ে গেছে, সে খেয়াল আছে তোমাদের? যথেষ্ট আছে মশাই, 3 গোলে তো হারছেন। বোগাস। যেমনি ক্যাপ্টেন তেমনি তার টিম সিলেকশন। অন্য কোথাও হলে ইয়ারপুল করে মাঠ থেকে তাড়িয়ে দিত, হটিয়ে দিত দুজনকে। আমরা খেলব, কিছু না হোক, রেস্টের গোল 3টেও তো শোধ করতে পারবো। স্যামুয়েলের ঔদ্ধত্য দেখেই হোক বা ওর ভাবভঙ্গিতেই হোক, রবিন চক্রবর্তী আমাদের খেলতে দিলে, হটিয়ে দিলে দুজন খেলোয়াড়কে। স্যামুয়েল আমায় ফিস করে বললে, আমার অনার অ্যাট স্টেক, শালা লড়িয়ে খেলবি, কতটা একবার দেখিয়ে দে।
আজ আর ঠিক মনে নেই। কেমন একটা উগ্র উত্তেজনার মধ্যে সেদিন খেলে গিয়েছি, কোনো হুঁশ ছিল না। আর স্যামুয়েল, তার পা দুটোই যেন ম্যাজিক মাখানো ছিল। খেলার শেষে সারপ্রাইজিং টেরিবল, এমনকি কত কি বিশেষণে তাকে আপ্যায়িত করে ঘাড়ে নিয়ে নাচানাচি করেছে সকলে। একাই গোল করেছে, একাই গোল শুধেছে। যেমন কথা তেমনি কাজ। সেই বছর স্যামুয়েলই হলো ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন। ক্রিকেটে ওর খুব বেশি উৎসাহ দেখিনি, কিন্তু হকির মরশুম পড়তে না পড়তেই স্যামুয়েল আমাদের ধ্যানচাঁদ হয়ে উঠল। স্যামুয়েল, স্যামুয়েল! প্রফেসররা বলতেন, ছোকরা যে পরিমাণ ভালো খেলে তার 1/10 তো পরীক্ষার খাতায় লিখতে পারলে সেকেন্ড ডিভিশনে পাশ করে যায়। 10 জনের কাছ থেকে নির্ভেজাল প্রশংসা আদায় করার মতন একটা গুণ ছিল স্যামুয়েলের। চমৎকার বাঁশি বাজাতে পারত ও। আমার বেশ মনে আছে, কলেজের কি একটা ফাংশানে স্যামুয়েল বাঁশি বাজানোর পর আমাদের সহপাঠিনী 4 জন তরুণী ক্লাসে বারবার আর চোখে স্যামুয়েলকে লক্ষ্য করতে শুরু করেছিল। একদিন আমাদের রুমে বসে তাস খেলতে খেলতে স্যামুয়েলকে আমি সে কথা বললাম ইয়ার্কি করেই। আমার কথা শুনে হাত দিয়ে তাসগুলোকে মিলিয়ে মিশিয়ে এক করতে করতে স্যামুয়েল জবাব দিল, জানি, কিন্তু তুই বোধহয় জানিস না পরিমল, মেয়েদের সম্বন্ধে আমার অদ্ভুত একটা বিতৃষ্ণা আছে ভাই। একেবারেই বেয়ার করতে পারি না ওই ডেলিগেট ডাচেসদের। স্যামুয়েল উঠে পড়ল। বইয়ের রাকের মাথায় ওর নানা সার্পের 8 ডজন বাঁশি সাজানো থাকত। ফু দিয়ে দিয়ে বাঁশি বেছে নিলে জানালার কাছে আমার পাশেই আমার বিছানায় এসে বসল। দরজায় ছিটকিনিটা দেয়া তো। স্যামুয়েলকে হঠাৎ বড় অন্যমনস্ক গম্ভীর দেখাচ্ছিল। আমি দরজাটা বন্ধ করে দিয়ে এলাম। তুই আমার বন্ধু, তোকে বলতেও কোনো আপত্তি নেই। স্যামুয়েল আমারই কাঁধে হাত রেখে জানালার বাইরে চোখ রেখে বললে, এই বাঁশি আমার সান্ত্বনা। আমার মা যেদিন পালিয়ে গেল সেদিন হয় আমি আমার বাবাকে খুন করতাম, না হয় নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়তাম। কিন্তু কোনোটাই পারিনি পরিমল। ঠিক সেই সময় শেষবারের মতো বাঁশি বাজাতে বাজাতে মনে হয়েছে সেই প্রথম যেন বাঁশি বাজাতে শিখলাম জীবনে। আর মরতে ইচ্ছা হয়নি। সমস্ত রাগ আমার শান্ত হয়ে গেছে। স্যামুয়েল একটু চুপ করল। আমি নির্বাক, নিষ্পালক চোখে শুধু ওর দিকে তাকিয়ে থাকলুম। স্যামুয়েলের মা পালিয়ে গেছে? কি আশ্চর্য! বিনা দ্বিধায় আমায় এই কথা বললেও। আরেকবার স্যামুয়েল বললে, আবার আমার এক ডিস্টেন্ট কাজিন সিস্টার, তারা এখনও হিন্দুই আছে। সে আমার বাঁশি শুনে প্রেমে পড়ে গেল। আমায় বললে তাকে নিয়ে এলোক পড়তে, বিয়ে করতে। আমার কোনোটাই করতে ইচ্ছে ছিল না। সেই কথা ভাই, যেই না বললাম, মেয়েটা কেঁদে কোকিয়ে তিরিং বিরিং করে কি কাণ্ডটাই না করলে। তার প্রায় মাস 3 পরে বুঝলি পরিমল, পাক্কা 2 মাসও হয়নি রে, মেয়েটার বিয়ে হয়ে গেল এক মিঠাইওয়ালার সঙ্গে। স্রেফ একটা নাদুস নুদুস বাবাজি ছেলেটা। বাপের মিষ্টির দোকানে ক্যাশ বাক্স আগলে বসে থাকে আর নস্যি নেয়। ব্যাটার না চেহারা, না বিদ্যে বুদ্ধি, না কোনো গুণ। ভাবলাম মেয়েটা খুব অসুখী হবে। বড় কষ্ট হয়েছিল তার জন্যে। কত ভেবেছি, মন খারাপ করেছি। গুড লর্ড, বিয়ের মাসখানেক পরে দেখা করতে গিয়ে দেখি আমার সেই বোনটি একেবারে হিন্দু ওয়াইফ হয়ে গেছে। আমায় একটু মিষ্টি আর জল খাইয়ে আসার সময় বললে, তুমি ভাই লক্ষ্মীটি, একটু জল দিয়ে ওই এঁটোগুলো ধুয়ে দিয়ে যাও, আমি 1 ঘটি জল নিয়ে আসছি। বলিস কি স্যামুয়েল? যা ঘটেছে তাই বলছি ভাই। ধুয়ে দিলি তুই? হ্যাঁ দিলাম। আসবার সময় একটা অত্যন্ত শকিং কথা মনে এসেছিল।
ভাবলাম বলি, কিন্তু বলিনি। বাড়ি এসে ফিরে সেদিনও কেমন যেন হয়ে গিয়েছিলাম। যা দেখছিলাম তাই খারাপ লাগছিল আমার। যাকে ভাবছিলাম তাকে শয়তান বলে মনে হচ্ছিল। এমনকি আমার এক মাসি ছিল রে, বড় ভালোবাসতো আমায়। তাকে পর্যন্ত যা তা বলেছি। আর একবার ইচ্ছা হয়েছিল গলায় ফাঁস দিয়ে ঝুলতে। আর দ্বিতীয়বার জীবনে শেষবারের মতো বাঁশি বাজাবার জন্যে বাগানে গিয়ে বসেছিলাম। বাঁশি শেষ করে মনে হলো আর একটা নতুন সুর শিখলাম জীবনে, সত্যিকারের জীবনের সুর। সব রাগ শান্ত হয়ে গেল। সেই থেকে কথাটা শেষ করেনি স্যামুয়েল, চুপ করে গিয়েছিল। খানিক পরে বাঁশিতে ঠোঁট ঠেকালো, সুর উঠল ফুলে, বাতাসে ছড়ালো আস্তে আস্তে, যেন গন্ধ ছড়াচ্ছে। তারপর সেই হেমন্তের কুয়াশা নামা বিকেল যখন অন্ধকারে হারিয়ে গেল, আলো জ্বলে উঠল মিউনিসিপ্যালিটির রাস্তায়। চন্দনঝিলের ভাঙা মানমন্দিরের মাথায় একটা তারা ঝিকমিক করে উঠল। স্যামুয়েল তার সুরবিস্তার বন্ধ করে দিয়ে চুপচাপ বাইরে তাকিয়ে থাকলেও আমার গলা জড়িয়ে। আমার কানে তখনও সেই অপূর্ব সুরমূর্ছনা লেগে রয়েছে। ঘরের মধ্যে বাতাস যেন কেমন বিষণ্ণ। বাইরে পৃথিবী আলো কুয়াশা অন্ধকারে ভরা দূরান্তের কোনো জগৎ বলে মনে হয়। অনেকক্ষণ পরে স্যামুয়েল বললে, জানিস পরিমল, আমার মরতে ইচ্ছে করে। তবে অসুখে বিসুখে ভুগে বা রাগমাগ করে গলায় দড়ি দিয়ে নয়, খুব সুন্দরভাবে, অনেক দুঃখ কষ্ট বুকে নিয়ে, ঠিক একজন পুরুষ মানুষের মতো। স্যামুয়েলের গলা গাঢ় হয়ে এসছিল। আমিও কেমন যেন হয়ে গিয়েছিলাম, কোনো কথা বলতে পারিনি, একটা শব্দ করার ক্ষমতাও ছিল না আমার। শুধু স্যামুয়েলের গলায় জড়ানো হাতটা আরও একটু গভীর করে জড়িয়ে ধরেছিলাম। তখন আমরা সেকেন্ড ইয়ারে। হঠাৎ কলেজে এক গণ্ডগোল বেঁধে গেল। সুশান্ত সরকার ছিল আমাদের কলেজের থার্ড ইয়ারের নামকরা বখাটে ছেলে। একদিন দোতলা থেকে ক্লাস শেষ করে নামছিল থার্ড ইয়ারের দল, আর সেকেন্ড ইয়ার আর্টসের 4-5টি মেয়ে উঠছিল একতলা থেকে দোতলায়। দোতলা থেকে ফটাস ফটাস করে চটি ঘষ্টাতে ঘষ্টাতে নামবার সময় সুশান্ত পায়ের চটিটা স্রেফ পা থেকে ছিটকে সেকেন্ড ইয়ারের অরুণা হালদারের মুখে এসে লাগলো। সিঁড়ি উঠতি পথে অরুণা থমকে দাঁড়ায় তার সহগামিনীরা। এদিকে সুশান্ত সরকারের সঙ্গে যারা আসছিল তারাও সব দাঁড়িয়ে পড়ে। অভাবনীয় বিমূঢ় অবস্থা। সিঁড়ির ওপর থার্ড ইয়ার, সিঁড়ির নিচে সেকেন্ড ইয়ার আর্টসের কটি মেয়ে। অবস্থাটা হৃদয়ঙ্গম করে সুশান্ত যখন নেমে এসে অরুণার কাছে ক্ষমা চাইতে দাঁড়িয়েছে, অরুণা হালদার সকলকে দ্বিতীয়বার চমকিত করে ঠাস করে এক চর কষিয়ে দিল সুশান্তর গালে। পরে শুনলাম রাগ গনগনে মাথায় আবির মুখে দাঁতে দাঁত পিষে অরুণা সুশান্তকে ছোটলোক, স্কাউন্ড্রেল ইত্যাদি অনেক কটুবাক্য বলেছে। ব্যাস, এই নিয়ে হইচই বেঁধে গেল। অরুণা হালদার যে সে ঘরের মেয়ে নয়, একেবারে খাস এসডিও সাহেবের মেয়ে। খবরটা মুহূর্তেই সারা কলেজ থেকে রাস্তা এবং রাস্তা থেকে বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ল। প্রিন্সিপাল ছিলেন ফাদার মেরিটন। ফাদার ছুটে এলেন অন্যান্য অধ্যাপকরা। ক্লাস ছেড়ে ছেলেরা বাইরে পড়ল। একদিকে আমরা একজোট, আর একদিকে মেয়েরা। ছেলেদের মিটিং বসে গেল খেলার মাঠে গাছের তলায়। সকলের সামনে প্রকাশ্যভাবে অরুণাকে ক্ষমা চাইতে হবে সুশান্তর কাছে। এসডিওর মেয়ে বলে ওর প্রতি কোনো পক্ষপাতিত্ব চলবে না। মেয়েরাও মিটিং বসালে তাদের কমন রুমে। তাদের দাবি সুশান্তকে প্রকাশ্যভাবে ক্ষমা চাইতে হবে, হাত জোর করে অরুণার কাছে। আর আজ থেকে কোনো ছেলে চটি পায়ে দিয়ে কলেজে আসতে পারবে না।
ফাদারের কাছে ডেপুটেশন গেল আমাদের পক্ষ থেকে। স্যামুয়েল পল হলো লিডার। মেয়েদের তরফ থেকে যে 4 জন ডেপুটেশনে এলো, অরুণা হালদার হলো তাদের নেত্রী। প্রিন্সিপালের ঘরে তখন সে এক সাংঘাতিক অবস্থা। ফাদার মেরিটন বললেন, ছেলেদের পক্ষই অন্যায় করেছে, সুশান্তর ক্ষমা চাওয়া উচিত। স্যামুয়েল পাল্টা জবাব দিল, কখনোই নয়, ইনজাস্টিস। সুশান্তবাবুর পা থেকে অ্যাক্সিডেন্টালি স্লিপার খুলে গিয়েছিল। তিনিও এজন্যে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতেই মিস হালদারের কাছে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু মিস হালদার আর তার অ্যারিস্টোক্র্যাট হট টেম্পার দেখিয়ে আমাদের বন্ধুকে অ্যাসল্ট করেন এবং ফিল্ডি ল্যাঙ্গুয়েজে তাকে অপমানিত করেন। ক্ষমা চাইবেন মিস হালদার, সুশান্ত সরকার নয়। অরুণা হালদার দৃঢ় অসম্মতি জানিয়ে বলে, নেভার ফাদার, আই কান্ট বো ডাউন বিফোর এ ক্লাউন। যিনি এই অন্যায় কাজ করেছেন তিনি ইন্টেনশনালি করেছেন। আমরা তাকে বিলক্ষণ চিনি। সারা কলেজে এমন অসভ্য ছেলে আর নেই। মেয়েদের তরফ থেকে তাকে কলেজ থেকে তাড়িয়ে দেবার দাবি জানানো উচিত ছিল। গণ্ডগোলটা মেটে না, ছেলেরা বেরিয়ে যায়, মেয়েরাও। সেদিন রাত্রেই আবার এসডিও স্বয়ং এসে ফাদারের সঙ্গে দেখা করে যান। গণ্ডগোলটা তো মিটলই না, উপরন্তু সামান্য ব্যাপারটা দেখতে দেখতে সাংঘাতিক হয়ে উঠল। এসডিওর গাড়ি এসেছিল কলেজে, তাতে কে যেন একজন থান ইট কষিয়ে দিলে। কলেজের ল্যাবরেটরির কিছু শিশি বোতল জার ভাঙল ছেলেরা। ডিএসপি পুলিশ নিয়ে কলেজ কম্পাউন্ডে ঢুকে পড়ল। 3 দিনের মধ্যে অবস্থা এমন হয়ে গেল যে সারা শহর উত্তেজনায় কাঁপছে। কলেজে স্ট্রাইক, হস্টেলে ঘন ঘন মিটিং বসছে, রাস্তায় রাস্তায় পোস্টার। আমরা ছেলেরা একজোট হয়ে প্রসেশন শুরু করে দিলাম। মিটিং বসতে লাগলো রোজ খেলার মাঠে। আমাদের মধ্যে যারা পলিটিক্স করা ছাত্র ছিল তারা শহরের খুদে খুদে পলিটিক্যাল নেতাদের গিয়ে ধরে আনলো। তারা এসে গরম গরম বক্তৃতা দিয়ে বুঝিয়ে দিলেন ইস্যুটা এখন আর ছেলেদের আর মেয়েদের বিবাদের মধ্যে আটকে নেই। গভর্নমেন্টের উস্কানিতে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের তথা সাধারণ মানুষের সিভিল রাইটসে হস্তক্ষেপ করেছে। অতএব বিরোধটা গভর্নমেন্ট ভার্সেস জনসাধারণের। এতটা হয়তো হতো না। কলেজে পুলিশ ঢুকে লাঠি চালিয়েই সব বিগড়ে দিলে। আমাদের প্রশাসন বন্ধ করে দেওয়া হলো। কলেজ হস্টেল বন্ধ করার হুমকি শুনলাম। পুলিশ গার্ড দেওয়া হলো কলেজ কম্পাউন্ডে। মিটিংও বন্ধ। স্যামুয়েল পল বললে, নেভার মাইন্ড, হাঙ্গার স্ট্রাইক করব। আমি বললাম, দেখ স্যামুয়েল, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এমনিতেই তো সুশান্ত ছোকরাটা বিশ্ব বখাটে, বদচরিত্র। এই হুজুগে তাকে আমরা হিরো করে তুললাম, এর ফল ভালো হবে না। আর আর দ্বিতীয় কথা কি জানিস, আমাদের ঘরোয়া মনোমালিন্য চেষ্টা করলে এমনিতেই মেটানো যেত, কিন্তু অযথা কতকগুলো অপরচুনিস্ট বাইরে লিডার এনে সমস্ত জিনিসটার ভোল পাল্টে গেল। এর পরিণামও ভালো নয়। স্যামুয়েল ঝাঁঝের সঙ্গে জবাব দিলে, তবে কি তুই বলতে চাস ওই হাকিম নন্দিনীর পায়ের তলায় বসে সুশান্ত মাফ চাইবে? চাওয়াই উচিত। সুশান্তর মতন ছেলে সব সময় সব নন্দিনীদের পায়ে তো বটেই, পায়ের জুতো অবধি চেটে বেড়াচ্ছে। সে খবর তুইও জানিস। কি ক্ষতি তার অরুণার পা চাটতে? সে চেষ্টাও কি সে আগে কখনো করেনি ভেবেছিস? করুক, সেসব কথা পরে ভাবা যাবে। এখন তো একা সুশান্তর কথা নয়, আমাদের সমস্ত ছেলেদের প্রেস্টিজ অ্যাট স্টেক। স্যামুয়েল আমার কথা শুনল না। হাঙ্গার স্ট্রাইক আরম্ভ করে দিলে। হাঙ্গার স্ট্রাইকের খবর পেয়েই ফাদার মেরিনহট ছুটে এলেন। বুড়ো ফাদার স্যামুয়েলকে বললেন, ওহ চাইল্ড, হোয়াট ইউ অল আর ডুইং? ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দিস ওল্ড ইনস্টিটিউশন? আর ইউ গোয়িং টু টেক মি ম্যাড? স্যামুয়েল চুপ, আমরাও নির্বাক। সুপারিনটেন্ডেন্ট অমিয় দাস বিশেষ পছন্দ করতেন না স্যামুয়েলকে।
তিনিও এসে বললেন, স্যামুয়েল, তুমি কি করছো? যাকে নিয়ে অযথাই নোংরা গণ্ডগোল, কই সে তো দিব্যি খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, সিগারেট ফুঁকছে। শয়তান ছেলে সে। তোমরা কেন তার জন্য জীবনপাত করছো? ম্যানলি প্রেস্টিজই আমার মোটো স্যার। আপনাদের অনুরোধ রাখা আমার পক্ষে সত্যিই অসম্ভব। সুপারিনটেন্ডেন্ট অমিয় দাসও ফিরে গেলেন। সেই দিন রাত্রে আমাদের চমকে দিয়ে অরুণা হালদার হস্টেলে এসে হাজির, সঙ্গে তার ফাদার মেরিটন। স্যামুয়েলের পাশে বসে অরুণা আস্তে আস্তে বললে, আপনারাই জিতলেন। কাল আমি ক্ষমা চাইব, কথা দিচ্ছি। আপনারা হাঙ্গার স্ট্রাইক বন্ধ করুন। কথা শেষ করে অরুণা উঠে দাঁড়ালো। আমরা দেখলাম সে কাঁদছে। ছলছল তার চোখ, ঠোঁট কামড়ে ধরেছে দাঁতে, কাঁপছে তার চিবুক। ফাদারের হাত ধরে অরুণা যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ চলে গেল। আমরা নির্বাক নিস্পন্দ হয়ে দরজার দিকে তাকিয়ে থাকলাম। পরের দিন আবার কলেজ। ছেলেরা বিজয় গর্বে স্যামুয়েলকে মাথায় নিয়ে নাচছে। নর্থ গ্যালারিতে সব জমা হলাম আমরা। ফাদার মেরিটন এলেন, সঙ্গে অরুণা। কথা বলতে প্রথম ফাদারই উঠলেন। বললেন, আমার প্রিয় ছাত্ররা, আমার কলেজে এমন আনপ্লেজেন্ট ঘটনা আর কখনো ঘটেনি। তোমাদের কাছে আমি অনেক আশা করেছিলাম। আমার সে আশা তোমরা পূর্ণ করেছ কিনা নিজেরাই ভেবে দেখো। তবে এ কথা আমি সানন্দে স্বীকার করছি, আমার কন্যাতুল্য এই ছাত্রীটি তার বৃদ্ধ ফাদার মেরিটনের দুঃখ বুঝেছে। আমার সম্মান, আমার এই কলেজের সম্মানকে সে রক্ষা করেছে। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ। ফাদার বসতেই স্যামুয়েল উঠে দাঁড়ালো। আমরা একটু হর্ষোচ্ছ্বাস প্রকাশ করতে গিয়েছিলাম। বাঘের মতন গর্জে স্যামুয়েল বাধা দিল। তারপর বললে, ডিয়ার ফ্রেন্ডস, ফাদার যা বললেন তা সত্যি। আমরা ছাত্ররা কলেজে ডিসিপ্লিন রাখতে পারিনি। বিশেষ করে ফাদারের সম্মান রক্ষার মধ্যে যে গৌরব আছে, তার বাধ্য ছাত্র হয়েও সে কথা আমি বুঝিনি। মিস হালদার সেদিক থেকে সেন্ট প্যাট্রিক কলেজের সমস্ত পুরুষ ছাত্রদের লজ্জা দিয়েছেন। এ লজ্জা আরও বাড়বে যদি তিনি এই সভায় প্রকাশ্যভাবে ক্ষমা চান আমাদের কাছে। আমরা নিজেদের সে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য যদি প্রস্তাব করি, যা হয়ে গেছে গেছে। উভয় পক্ষই আমরা দুঃখিত। ফাদার মেরিটন, আমাদের প্রফেসর্স এবং সহপাঠিনী বান্ধবীরা যেন পুরনো কথা ভুলে যান। লেট আস বি ফ্রেন্ডস এগেইন। স্যামুয়েল থামল। আমরা চিৎকার করে সমর্থন জানালাম। ফাদার স্যামুয়েলের দিকে তাকালেন। অরুণার দু চোখ স্থির হয়ে থাকলো তার মুখে, আর আমরা সমানে হাততালি দিতে লাগলাম। স্যামুয়েল ডায়াস থেকে নিচে নেমে এলো হাসতে হাসতে। ছোঁ মেরে তাকে তুলে নিলাম আমরা। ফাদার আর অরুণা ধীরে ধীরে চলে গেলেন। বিকেলে হস্টেল রুমে বসে সিগারেট ফুঁকতে ফুঁকতে বললাম, খুব খেলা দেখালি স্যামুয়েল। ফাদার তো ফাদার, তার 14th ফাদারে তাক লেগে গেছে। আর ওই ডাঁটিয়াল হাকিম নন্দিনী অরুণা হালদার, সে বোধহয় তোর পায়ে মাথা খুঁড়ছে মাইরি মনে মনে। ইস, তার কী প্রেস্টিজটাই তুই বাঁচালি। হাত জোর করে আর মাফ চাইতে হলো না। স্যামুয়েল হাসল। সিগারেটের শেষ টুকরোয় জোর জোর করে দুটো টান দিয়ে ছুঁড়ে দিল বাইরে। আস্তে আস্তে উঠে গিয়ে বাঁশি নামিয়ে নেমে এসে বসলাম আমরা। বললে, দেখ পরিমল, রিভেঞ্জ মাস্ট বি নোবেল। পুরুষ মানুষ স্টোন লাইক হবি, বাট নেভার এ স্যাটার্ন। অনেক দিন পরে স্যামুয়েল আবার তন্ময় হয়ে বাঁশিতে সুর জুড়ল। চন্দন ঝিলের মানমন্দিরের মাথায় তখন আকাশের প্রথম তারাটি জেগেছে। অরুণা হালদার অবশ্য তারপর থেকে কলেজে আসা বন্ধ করে দিলে। প্রথম প্রথম আমরা ভেবেছিলাম লজ্জায় আসছে না, প্রথমটায় 2-10 দিন পরে আবার আসবে। অরুণা কিন্তু সত্যি আর এলো না। 1 সপ্তাহ 2 সপ্তাহ করে 1 মাস কেটে গেল। মাস থেকে মাসান্ত। শুনলাম
অমিয় দাস তাকে বাড়িতে গিয়ে পড়িয়ে আসে। আমরা বলাবলি করলাম ওর ভ্যানিটিতে লেগেছে, কলেজই ছেড়ে দিল বেচারি। স্যামুয়েল শুনে জবাব দিল, ভ্যানিটি নয় রে, ডিগ্রিটি। দেখতে দেখতে শীত এসে গেল। সামনে আমাদের সেকেন্ড ইয়ার টেস্ট। সারা বছর ফাঁকি মেরেছি, না জানি ফিজিক্স না কেমিস্ট্রি, বিলকুল কিছু জানি না। কাজেই পড়ায় ভীষণ চাপ বাড়ল। হঠাৎ টেস্টের আগে বই মুখে করে বসে পড়লাম। স্যামুয়েলের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। পরীক্ষা সম্পর্কে আগের মতোই নির্বিকার সে। তাই বইপত্রে যেমন পড়ে থাকতো তেমনই পড়ে থাকলো। স্যামুয়েল বিকেলে বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে খাওয়ার সময়। খেয়ে দিয়ে লেপমুড়ি দিয়ে শুয়ে পড়ে। আমি বলি, স্যামুয়েল কি হচ্ছে এটা তোর? কি? লেপের মধ্যে থেকে স্যামুয়েল জবাব দেয়, তুই কি সত্যিই পড়াশোনা করবি না? না। কেন? আমি পরীক্ষায় পাশ করতে চাই না। কিন্তু তোর বাবা? বাবা যদি খরচ পাঠানো বন্ধ করে দেয় রাস্তায় বেরিয়ে পড়ব। পড়াশোনা আমার ভালো লাগে না। ও। আমি একটু চুপ করে থেকেই বলি, রোজ বিকালে যাস কোথায়? যেখানে খুশি ঘুরে বেড়াই। কেন? ঘরে থাকলে তোর ডিস্টার্ব হবে রে পরিমল, পড়তেই পারবি না। কিন্তু ওসব কথা থাক, কাল থেকে তুই তিনুকে ঘরে এনে একসঙ্গে পড়তে বসিস। আমি 9:30 আগে ফিরব না কোনো দিনই। স্যামুয়েল সত্যি 9:30-10টার আগে ফিরত না। শীতটাও পড়ল জোরে। বিকেল ছোট হয়ে গেল। 5টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায়। কোথাও বেরোবার সময় হয় না আমাদের। স্যামুয়েল কিন্তু রোজ 5টার সময় ফ্লানেলের ট্রাউজার্স আর পুলোভার চাপিয়ে একটা মাফলার কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে। যত দিন যেতে লাগলো, স্যামুয়েলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ এবং বাক্যালাপের সময়টুকু পর্যন্ত কমে আসতে লাগলো। কথা নেই, বার্তা নেই। স্যামুয়েল হয়তো 7 সকালেই বেরিয়ে গেল কিছু না বলে। ফিরল রাত 10টা-11টার সময়, হোস্টেলের পাঁচিল টপকে। কোনোদিন হয়তো ফেরেই না রাত্রে। স্যামুয়েল যেদিন রাত্রে ফিরত না সেদিন ভীষণ ভয় পেতাম আমি। ভয় হতো যদি ধরা পড়ে যায় স্যামুয়েল, যদি সুপারিনটেনডেন্ট অমিয় দাস কোনোদিন হঠাৎ রাত্রিতে যে ডেকে পাঠায় স্যামুয়েলকে, কি জবাব দেব আমি? কি কৈফিয়ত দেবে স্যামুয়েল? এমনও দিন গেছে দিব্যি দুপুরে স্যামুয়েল ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই, হঠাৎ সন্ধেবেলা তাড়াক করে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে পড়ল। কটা বেজেছে রে পরিমল? 7টা বেজে গেছে। বেজে গেছে? ওহ গুড লর্ড, দেরি হয়ে গেল যে। ব্যস্ত হয়ে উঠল স্যামুয়েল। ক্ষিপ্র হাতে পোশাক চড়িয়ে তৈরি হয়ে নিল। ড্রয়ার খুলে কিছু পয়সা পকেটে পুরে নিল, বাঁশি পকেটে। তারপর পা বাড়ালে দরজার দিকে। স্যামুয়েল, বাধা দিলাম আমি। স্যামুয়েল পিছু ফিরে তাকালে। কোথায় যাচ্ছিস? একটু রাগ করেই আমি জানতে চাই। বলা নিষেধ। স্যামুয়েল মুখ চুপে চুপে হাসে। আমাকেও? হ্যাঁ, তোকেও। কখন ফিরবি? কি জানি, যখন ছাড়া পাবো। ও। প্রচণ্ড অভিমান হয় আমার। বইয়ের পাতায় চোখ নামিয়ে বলি, এটা কি ভালো হচ্ছে স্যামুয়েল? অমিয় দাস যদি রাত্রে কোনোদিনও রুমে এসে ঢোকে, ধর ডেকে পাঠায়। ঠিক কী যে হয় স্যামুয়েলের বুঝি না। আমার কথায় হো হো করে হেসে ওঠে। বিলিতি নাচের ভঙ্গিতে 3 পা ঘুরে স্যামুয়েল আমার কানের কাছে তার মুখ এনে ফিসফিস করে বলে, অমিয় দাস এখন অন্যত্র দাসানুদাস। কোনো ভয় নেই রে পরিমল, ঘাবড়াস না। তোর টেস্ট পরীক্ষা হয়ে যাক, তারপর বলবো সব তোকে। ততদিন। কথার শেষ না করে স্যামুয়েল ফস করে একটা সিগারেট ধরায়। একটা সিগারেট ছুঁড়ে দেয় আমার দিকে। তারপর ইংরেজি একটা গানের কলিতে
শীষ দিতে দিতে বেরিয়ে যায়। এরই কয়েকদিন পরে তিনু কোথা থেকে এক খবর এনে হাজির করলে। বললে, এই পরিমল, মোস্ট ইন্টারেস্টিং নিউজ, শুনলে হাঁ হয়ে যাবি। স্যামুয়েলের অজ্ঞাতবাসের ইতিবৃত্ত ধরা পড়ে গেছে। মানে? মানে আর কি, ও শালা ডুবে ডুবে জল খায়। হেয়ালি রাখ, সাফ কথা বল। আমি তিনুকে ধমক দিয়ে উঠি। আবার কি, লাভ করছে বেটা, আর যার তার সঙ্গে নয়, সেই হাকিম নন্দিনী অরুণা হালদারের সঙ্গে। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা! বলিস কি? কথাটা বিশ্বাস করতে আমার বাধে। অরুণা হালদার কলেজেই আসছে না বছরখানিক ধরে। তাছাড়া সে একজন উঁচু ঘরের মেয়ে। স্যামুয়েলের জন্যেই একরকম বেচারিকে কলেজ ছাড়তে হলো। হাউ ক্যান ইট বি ট্রু? না না, বাজে কথা। মোটেই বাজে কথা নয় ভাই, একেবারে আই উইটনেসের কথা। লুকিয়ে লুকিয়ে চন্দনঝিলের অন্ধকারে এসে দুজনে প্রেম করছে। যা, ইউ ক্যান আস্ক সুশান্ত বাবু। সুশান্ত? দরকার নেই, আমি স্যামুয়েলকেই জিজ্ঞাসা করব। রাত্রে স্যামুয়েল ফিরে এলেই আমি ডাকলাম, স্যামুয়েল, এদিকে আয়। স্যামুয়েল কাছে এসে দাঁড়ালো। শুনলাম তুই নাকি অরুণা হালদারের সঙ্গে প্রেম করছিস। তুইও শুনেছিস? স্যামুয়েল ভুরুতে বিস্ময় প্রকাশ করল। তবে তো জোর ছড়িয়ে গেছে রে কথাটা। ওসব বাজে কথা রাখ, ঠিক জবাব দে। সত্যি? মিথ্যা হবে কেন? চন্দনঝিলে তোরা লুকিয়ে লুকিয়ে দেখা করিস? হ্যাঁ। অরুণা হাকিমের মেয়ে, এ কথা বোধহয় সে ভুলে গেছে। কি বল? ভেরি ন্যাচারাল। প্রেমে পড়লে রাজার মেয়েও রাজত্বের কথা ভুলে যায়। রাখাল বালকের চরণচিহ্ন বুকে আঁকড়ে পড়ে থাকে। স্যামুয়েল কেমন যেন অস্বস্তিকর একটা দমকা হাসি হেসে আমার গলা জড়িয়ে ধরে। ভক করে খানিকটা মদের গন্ধ বেরিয়ে আসে ওর মুখ থেকে। চমকে উঠি আমি, চোখ নাক কুঁচকে ওঠে আমার, ঘিন ঘিন করে গা। মদ খেয়েছিস তুই? সামান্য, খুব সামান্য। ডোন্ট মাইন্ড, অরুণা তো রোজ আসতে পারে না। যেদিন না আসে সেদিন ভাই মরমে মরে গিয়ে একটু মদ খাই, বাট ভেরি স্মল ডোজ। টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল। তিনুর বাড়ি কাছেই, তিনু বাড়ি চলে গেল। আমি একা পরীক্ষা দিয়ে এসে শেষ কটা দিন ঘুমিয়ে কাটালাম। পরের দিনও সারা দুপুর ঘুমিয়ে শীতের শেষ বেলায় যখন চোখ মেলে তাকালাম, দেখি স্যামুয়েল টেবিলের ওপর গালে হাত দিয়ে বসে আছে। আমার ঘুম ভাঙতে দেখে ও ফিরে তাকালো। উঠেছিস? নে চল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নে। কোথায় যাব? আলস্য ভাঙতে ভাঙতে বললাম। চল না, বেরিয়ে আসি। তা তো বুঝলাম, কিন্তু কোথায় যাব? ঘাবড়াস নে, সুন্দর জায়গায় নিয়ে যাব, একেবারে ইন্দ্রলোকে। নে নে, ওঠ, শিগগিরি নে। স্যামুয়েলের সঙ্গে শেষ পর্যন্ত যেখানে এলাম সেখানে আসার কৌতূহল আমার কিছু কম ছিল না। তবে একা একা কোনোদিনও চন্দনঝিলের ভাঙা মানমন্দিরে যে আসতাম না সেই বিষয়ে নিঃসন্দেহ। সন্ধ্যা কখন হয়ে গেছে, কৃষ্ণপক্ষ রাত। স্যামুয়েলের সঙ্গে ঝোপঝাপ পেরিয়ে গর্ত টপকে কাপড় ফাঁসিয়ে অনেক কষ্টে চন্দনঝিলের পূব দিকে ভাঙা মানমন্দিরে এসে পৌঁছালাম। ভেতরে সিঁড়ি আছে, পুরনো ধসা সিঁড়ি, চামচিকে বাদুর আরশোলাতে ভর করা দেয়াল, চুনকাম খসে খসে পড়ছে, বিশ্রী ভ্যাবসা গন্ধ। স্যামুয়েলের হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। কোথায় নিয়ে এলি আমায়? মারতে চাস নাকি? চুপ, পা টিপে টিপে আয়, কথা বলিস না। রুমালে মুখ নাক গুঁজে কোনো রকমে উঠলাম স্যামুয়েলের সঙ্গে। শেষ পর্যন্ত খোলা ছাদি, ফাঁকা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে বাঁচলাম। অমন শীত আর শীত বলে মনে হলো না।
স্যামুয়েল বললে, এইখানটায় আয়, বস তুই। দেখিস খুব বেশি হেলে বসিস না যেন, ছিটকে তাহলে একেবারে ঝিলের জলে গিয়ে পড়বি। সেই ধুলোর ওপরেই আমি বসলাম। অরুণা কই? প্রশ্ন করলাম। আসবে। কখন? এখনই, হয়তো এসেই গেছে। কই, কোথায়? কাছেই আছে কোথাও। স্যামুয়েল অন্ধকারে হাসল। না রে, এখানে নেই। ওদিকে তাকিয়ে থাক, ওই যে ঝিলের বাঁধন ঘাট, একটা ছোট হ্যারিকেন জ্বলছে মিটমিট করে, ওখানেই ওরা আছে। ওরা? ওরা মানে কে? অরুণা হালদার আর অমিয় দাস। অমিয় দাস? আমার গলা বুঝে আসে। অন্ধকারেই মাথা নাড়ে স্যামুয়েল। খুব আস্তে আস্তে বলে, ওরা আসে, ওরা পাশাপাশি বসে, হেঁটে বেড়ায়, গল্প করে, জলে পা ডুবিয়ে বসে থাকে, হাত ধরাধরি করে। অরুণা কখনো গান গায়। স্যামুয়েল যেন অনেক দূর থেকে ফিস ফিস করে কথা বলছে, হাওয়ায় সে সুর ভেসে আসছে। তবে তুই? আমি অগাধ বিস্ময় প্রকাশ করি। আমি? আমি আর কি করব? দেখি বসে বসে, বাঁশি বাজাই খুব আস্তে আস্তে, এত ধীরে যেন মনে হয় ঝিলের ওপার থেকে কেউ বাজাচ্ছে। সেই সুর এখানে ওদের কানে এসে পৌঁছায়। বেশ ভালোই লাগে বোধহয়। স্যামুয়েল একটু থেমে পকেট থেকে বাঁশিটা বের করে নিল। বললে, ওই দেখ, ওরা এসেছে। আমি দেখলাম, অস্পষ্ট এবং আবছাভাবেই দেখলাম, অরুণা হালদার আর অমিয় দাসকে। স্যামুয়েল সবেমাত্র বাঁশিতে ফুঁ দিয়েছিল। আমি ওর হাত থেকে বাঁশিটা কেড়ে নিলাম। ওরা প্রেম করছে করুক, তোর কি? তুই কেন বাঁশি বাজাবি? তার বেশি কিছু করার ক্ষমতা নেই পরিমল। 42 বছরের অমিয় দাসকে অরুণার ভালো নাও লাগতে পারে, কিন্তু চন্দন ঝিলের মধ্যে অমন জোনাকি জ্বলা অন্ধকারে বাঁশির সুর শুনতে শুনতে 42 বছর কি 42ই থাকে? কখনোই নয়। আমার মাও 32 বছরের অমিয় দাসকে দেখে ভুলেছিল। অরুণাও ভুলুক, ভুলুক। কল্পান্ত বিস্ময়ে আমি নির্বাক, নিথর হয়ে বসে থাকলাম। স্যামুয়েলের মুখটা যেন অন্ধকারে হারিয়ে গেল। হঠাৎ কানে এলো বাঁশির সুর। মানমন্দিরের ভূগর্ভের কক্ষ থেকে যেন রন্ধ্রপথে একটি বেদনার্ত নিঃশ্বাস ভেসে এসে গুমড়ে গুমড়ে ছড়িয়ে পড়ছে। বাতাসে কাঁপছে সেই আশ্চর্য সুর। চন্দন ঝিলের কালো প্রচ্ছদপটে অসংখ্য জোনাকি জ্বলছে। ফুটকি ফুটকি লালচে আলোয় অদ্ভুত এক পৃথিবী জেগে উঠেছে, যে পৃথিবীতে অমিয় দাস আর অরুণা হালদার হাতে হাত ছুঁয়ে বসে থাকে। স্যামুয়েল শুধু জলে আমারই চোখের সামনে, আশ্চর্য এক জোনাকির মতন। আজকের গল্পটি কেমন লাগলো? তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক ধন্যবাদ। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে।